আসসালামু আলাইকুম। নৌ পরিবহন মন্ত্রণালয়ের পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে গত ২৬শে এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে মোট ১২টি ক্যাটাগরিতে ২২টি পদ রয়েছে। যেহেতু ক্যাটাগরি অনেকগুলো আবার পদ সংখ্যাও কম, তাই একটু আমি শর্টকাটে বলবো, অর্থাৎ তাড়াতাড়ি যোগ্য সবকিছু ডিটেলসে বলবো। যদি কারো কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আবেদনে বাংলাদেশের সকল জেলার নাগরিকরাই আবেদন করতে পারবেন। তো প্রথমেই পাইলট পাইলট পদে 4টি পদ সংখ্যা খালি রয়েছে, যার বেসিক হবে ৩৫,৫০০ থেকে ৬৭,০০০ টাকা। অর্থাৎ শুরুই হবে ৩৫,৫০০ টাকা বেসিক, তার সাথে আরো অন্যান্য ভাতা যোগ করে আরো বেতনটা আরো অনেক বেশি বের হয়, অনেক বেশি হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে মাস্টার এফজি বা প্রথম শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সমুদ্রে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। এক্ষেত্রে এক একটি পদের জন্য এক এক রকম বয়স সীমা রয়েছে, যার কারণে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে বয়স সীমা বলে দেব। এবং বয়স সীমার তারিখটা ধরতে হবে 1 এপ্রিল 2026, অর্থাৎ যে বয়সটাই বলা হবে সর্বোচ্চ এত বছর, সেটা 1 এপ্রিল 2026 তারিখের ভিতরে হতে হবে। এরপর সহকারী প্রকৌশলী বিদ্যুতের একটি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ মিনিমাম 2nd ক্লাস বা সমমানের সিজিপিএ লাগবে এবং স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এটাকে আসলে যে এখানে গ্রেড যদিও উল্লেখ করা নাই, কিন্তু এই যে 22,000 থেকে 53,060 টাকা বেসিক, অর্থাৎ এটি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা নবম শ্রেণীর গ্রেড হিসেবে জানি। এরপর সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানেও একটি পদ রয়েছে এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এখানে কমপক্ষে কতটুকু সিজিপিএ লাগবে এটা বলে নাই, শুধুমাত্র স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। এরপর সহকারী পরিচালক সমন্বয়, অর্থাৎ কোঅর্ডিনেশনের একজন সহকারী পরিচালক, যার বেতন ওই নবম গ্রেডের মতোই আর কি। তো এখানেও একটি পদ খালি রয়েছে, বয়স সর্বোচ্চ 32 বছর হতে পারবে, তবে যারা বিভাগীয় প্রার্থী থাকবে তাদের জন্য 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কমপক্ষে তো মাস্টার্স লাগবে, এখানে বলে দিচ্ছি যে মাস্টার্স বা সমমানের ডিগ্রি লাগবে এবং সেটাও প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস হতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অনার্স বা সমমানের ডিগ্রি লাগবে এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি লাগবে। এরপর সহকারী ড্রেজিং মাস্টার, এটিও আগের মতোই 22,000 থেকে 53,000 স্কেল এবং পদ খালি রয়েছে একটি, বয়স সর্বোচ্চ 35 বছর। যোগ্যতা হচ্ছে তৃতীয় শ্রেণীর ডিটিপি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট লাগবে, অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট লাগবে এবং বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। যদি ডিটিপি সার্টিফিকেট থাকে তাহলে ওটা এনাফ, যদি ওটা না থাকে সেক্ষেত্রে ডেক কম্পিটেন্সি সার্টিফিকেটের পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা লাগবে সেকেন্ড অফিসার হিসেবে, তাও বিদেশগামী জাহাজে। এরপর ইনল্যান্ড মাস্টার একটি পদ রয়েছে, বয়স সর্বোচ্চ 45 বছর। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট লাগবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, অর্থাৎ ইনল্যান্ড মাস্টার হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্ণফুলী বা পশুর নদীতে লাইটার জাহাজে চালনায় ইন্ডোর্সমেন্ট সার্টিফিকেট লাগবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3টি পদ রয়েছে, বয়স সর্বোচ্চ 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজির 20 শব্দ হতে হবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ, যেখানে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক প্রার্থী হইলে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যদি ইন্টার পাস করে আসে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদের জন্য যে পরীক্ষাটা নেওয়া হবে আর কি, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট কম্পিউটার বিষয়ে, সেটাতে উত্তীর্ণ হতে হবে। এরপর কার্পেন্টার একটি পদ রয়েছে,
যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ এই কার্পেন্টার হিসেবে যদি বাস্তবে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য করা যেতে পারে। কোনো স্বীকৃত বোর্ড হতে 2 বছর মেয়াদী কার্পেন্টিং অ্যান্ড উড ওয়ার্কিং ট্রেডের কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপর লস্কর 3টি পদ রয়েছে, সর্বোচ্চ বয়স 32 বছর। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী 4টি পদ রয়েছে, বয়স সর্বোচ্চ 32 বছর। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এসএসসি অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রেজাল্ট হতে হবে কমপক্ষে 2nd ডিভিশন বা এর সমমানের যে জিপিএ থাকে। এখানে কিছুটা ভুল করছে আর কি, সিজিপিএ লিখে দিছে। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ নির্ধারিত নিম্ন বর্ণিত বিষয়ে শারীরিক যোগ্যতা লাগবে। যেহেতু নিরাপত্তা রক্ষী তার কিছু শারীরিক যোগ্যতাও লাগবে, যেমন সাহসী হতে হবে, সুস্বাস্থ্য লাগবে, উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ চেস্ট মেজারমেন্ট হচ্ছে 30, স্বাভাবিকভাবে 30 এবং প্রসারণে 32, অর্থাৎ শ্বাস ছাড়লে 30, শ্বাস নিলে 32। আবেদনকারীকে 400 মিটার দৌড় 80 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ 400 মিটার যে দৌড়টি আছে এটা 80 সেকেন্ডের ভিতরে দিতে হবে এবং সাঁতার জানতে হবে। আবেদনকারীর ব্লাড প্রেশার রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নর্মাল হতে হবে। দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে। আচ্ছা, কমপক্ষে 6/6 মানে 6/6 লাগবে। বর্ণান্ধ কালার ব্লাইন্ডনেস থাকলে চলবে না। নকনি থাকলে বাদ। ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য। কালার ব্লাইন্ডনেস মানে কিছু কিছু কালার দেখতে পারে না। এটা কালার ব্লাইন্ডনেস টেস্টের একটা বই পাওয়া যায়, সেটাতে অনেক লুকানো অক্ষর থাকে, যদি সেগুলো চোখে দেখা যায় তার মানে চোখ ঠিক আছে, যদি না দেখা যায় তাহলে কালার ব্লাইন্ডনেস আছে। নকনি হচ্ছে সোজাসুজিভাবে যদি 2 পায়ের পাতা একখানে করে দাঁড়ানো হয় সেক্ষেত্রে 2 হাঁটু যেন টাচ না করে, যদি টাচ করে সেক্ষেত্রে বাদ নকনি হবে, যদি টাচ না করে তাহলে স্বাভাবিক। ফ্ল্যাট ফুট, ফ্ল্যাট ফুট হচ্ছে পায়ের তালুতে, আমাদের প্রত্যেকেরই পায়ের তালুতে একটা করে একটু গর্তের মতো আছে, একটা পা যদি মাটিতে রাখি সেক্ষেত্রে আমাদের পুরো পাটা মাটিতে লাগে না। অর্থাৎ এটা টেস্ট করার একটা সহজ উপায় হতেছে একটা ভেজা পাও নিয়ে যদি আপনি একটা শুকনো জায়গায় পা দেন দেখবেন যে পায়ের ছাপ কি পুরোটা পড়ছে কিনা। যদি পুরোটা না পড়ে তার মানে আপনি ওকে আছেন, যদি পুরোটা পড়ে তাহলে ফ্ল্যাট ফুট। মাঝখানে অর্থাৎ 2 পায়ের পাতার ঠিক মাঝখানের অংশে একটু গর্তের মতো আছে, এই গর্তটা থাকতে হবে। দুরারোগ্য, সংক্রামক দুরারোগ্য যদি রোগ থাকে অর্থাৎ হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেমন হেপাটাইটিস বি যদি পজিটিভ হয় তাহলে বাদ, নেগেটিভ হতে হবে। প্রার্থীর ওজন বাংলাদেশ সামরিক বাহিনীর ওজনের উচ্চতা ও বয়স ভিত্তিক তালিকা অনুসারে হতে হবে, অর্থাৎ ডিফেন্স ফোর্সের যেভাবে লোক নেওয়া হয় এখানকার নিরাপত্তা প্রহরীর ওজনটাও সেরকম আর কি। যার ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএমআই ইন্ডেক্স ফলো করা হয়। যদি বিএমআই ওজন সম্পর্কে আপনারা ডিটেলসে জানতে চান সেগুলো কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর পরিচ্ছন্নতা কর্মী একটি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার হিসেবে বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে। বয়স সর্বোচ্চ 32 বছর এবং যা যা বয়স বলা হলো সবগুলাই হতে হবে 1 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী। তো এই ছিল আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার আবেদনপত্রের কথা আর কি, যে আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। যদি আপনারা কেউ আবেদনপত্র নিজেরা ফিল আপ না করতে পারেন সেক্ষেত্রে চাইলে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন এবং আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে 30 এপ্রিল সকাল 10টা হতে 20 মে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা, অর্থাৎ আবেদন করলে একটা ইউজার আইডি দিবে, এই ব্যক্তিরাই শুধুমাত্র পরবর্তী 72 ঘন্টার ভিতরে টাকা জমা দান করতে পারবেন। টাকা জমা দেওয়ার পরিমাণ হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য, অর্থাৎ যেসব পদের সহকারী পরিচালকের মতো গ্রেড 9 এর বা উপরের পাইলট পদে, তাদের জন্য আবেদন ফি হচ্ছে 223 টাকা। এরপর 6 নং পদের আবেদনের জন্য হচ্ছে টাকা হচ্ছে 168 টাকা। 7, 8, 9 এই 3টি পদের জন্য আবেদন ফি হচ্ছে 112 টাকা এবং 10, 11, 12 অর্থাৎ লাস্টের 3টি পদের জন্য আবেদন ফি হচ্ছে 56 টাকা। তবে যদি অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফি যে কোনো পদের জন্যই হবে 56 টাকা। তো এই টাকাটা জমা দেওয়ার জন্য
আবেদন ফি এর সাথে আরো অতিরিক্ত 6 টাকা যোগ করে রিচার্জ করতে হবে। এখানে যদিও 6 টাকার কথা বলা আছে, কিন্তু এই 6 টাকা না, এটার সাথে আরো 6 টাকা। অর্থাৎ যদি 223 টাকা হয় সেক্ষেত্রে 230 টাকা, যদি 112 টাকা হয় তাহলে 118 টাকা বা 120 টাকা। তো এরকম করে 6 টাকা বেশি রিচার্জ করতে হবে। এবং প্রথম এসএমএসটা লিখতে হবে টেলিটকের প্রিপেড নম্বর থেকে অবশ্যই, যে পিপিএ স্পেস আবেদনপত্র থেকে পাওয়া ইউজার আইডি, এবং পাঠাতে হবে 16/2/22। এরপর দ্বিতীয় এসএমএসটা লিখতে হবে পিপিএ স্পেস দিয়ে ইএস, এরপর স্পেস দিয়ে সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর, এবং পাঠাতে হবে 16/2/22 নাম্বারে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো এই প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি এরপরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ ওই যে আবেদনপত্র নিজেরা ফিল আপ করতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন, আমাদের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা দিবেন। তো যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।